আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা যেটি দেখেছেন সংবাদপত্রের বিভিন্ন খবরে, যে মেজর সাদেক নামে এক সেনা কর্মকর্তা, অর্থাৎ কর্মরত কর্তব্যরত সেনা কর্মকর্তা, তিনি এবং তার স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং আমাদের দেশপ্রেমিক কিছু পুলিশ কর্মকর্তার বা অন্যান্য কিছু সূত্রের কারণে এই এই চক্রটি ধরা পড়ে এবং সেই চক্রের সাথে আমরা আরো জানতে পারি যে আরো বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এইভাবে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। যিনি পালিয়ে গেছেন, তাকে ধরতে যাওয়ার সময় খবর পেয়ে পালিয়েছে, হয়তো দেশে কোথাও, হয়তো এখন লুকিয়ে আছে। তো সার্বিক এই পরিস্থিতিগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক সেনা কর্মকর্তা। আপনি এই বিষয়টা নিয়ে খোঁজখবর রাখছিলেন, আপনার কাছ থেকে আমরা মূলত শুনবো এটার বিস্তারিত। আপনাকে স্বাগত। অনেক রাত, নিউ ইয়র্কে আপনি যোগ দিয়েছেন আমার সাথে। এই যে গুলশানের বিষয়টা দিয়ে আমরা শুরু করি নাকি সুমন ভাই? আসসালামু আলাইকুম। অবশ্যই সেটাই আপনার টপিক। তার আগে আমি একটু দুইজনের কথা না বললেই না। সেটা হচ্ছে গত সপ্তাহে আমাদের দুইজন বীর মুক্তিযোদ্ধা, একজন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন বীর প্রতীক এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল হারুন সাবেক সেনাপ্রধান, ওনারা ইন্তেকাল করেছেন। এখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন উনি কিন্তু ওনার ব্যাপারে আসলে আমাদেরকে তেমন কিছু জানার সুযোগ দেওয়া হয় নাই। উনি শুধুমাত্র যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তা না, ৭১ পরবর্তী যে মুজিবের যেই অপশাসন, বাকশাল, এই সবকিছুর বিরুদ্ধে উনি কিন্তু একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন। উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী একটা কণ্ঠ ছিলেন বলে কিন্তু ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং উনি আজীবন আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে ওনার সম্পর্কে। এবং জেনারেল হারুনের ব্যাপারে অবশ্যই বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য থাকতে পারে, বিশেষ করে আওয়ামী লীগের সেই প্রথম ৯৬ থেকে ২০০১ শাসনের সময় উনি যেহেতু আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছিলেন, অবশ্যই সেটা একটা বিতর্কিত জিনিস ছিল। কিন্তু তার বাদে চিন্তা করেন, ডেস্টিনির ব্যাপারটি আমরা পুরো জানি না। সরকারের কয়েকজন মন্ত্রী ডেস্টিনি দখলের চেষ্টা করছিল, উনি তার প্রতিরোধ করতে গেছিলেন বলে ওনাকে জেলে যাইতে হয়েছে। শুধু এটুকু চিন্তা করেন, ধরেন উনি যদি আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকেন, ওনাকে কিন্তু আওয়ামী লীগের সময় জেলে যেতে হয়েছে। মামলা যদি আমরা দেখি, উনি কি ২০০১ সালে তো উনি সেনাপ্রধান ছিলেন, উনি কি ২০০১ সালে নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগকে জিতাইছেন? তা তো করেন নাই। এই সবচেয়ে মধ্যে আমি শুধু শ্রদ্ধা জানাচ্ছি দুইজন বীর মুক্তিযোদ্ধাকে। দুজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধা জানাই, কারণ ওনাদের বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে হয়তো অনেক পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আসবে। এবং ফরচুনেটলি আমি কিন্তু দুজনেরই ইন্টারভিউ করেছি, জিয়াউদ্দিন সাহেব এবং জেনারেল হারুন, দুজনের সঙ্গে আমার পরিচয় ছিল, যোগাযোগ ছিল। তো যাই হোক, আমরা তার আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করুন, এই প্রার্থনা করতে পারি। এর বাইরে আমাদের কিছু করার নাই। তো সুমন ভাই, আমরা আজকের প্রসঙ্গটা যদি আসি, যে মেজর সাদেক এবং এই যে লেফটেন্যান্ট কাজী গুলশানারা, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আপনার পর্যবেক্ষণটা যদি তুলে ধরেন, মনে হয় ভালো হয়। জিনিসটা প্রথমত সেন্সিটিভ, এবং এই জিনিসটাতে বিশেষ করে মেজর সাদেকের ব্যাপারটাতে এখনো সেনাবাহিনী পর্যায়ে ২টা তদন্ত হচ্ছে এবং এর বাদে আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা জয়েন্টলি ইনভেস্টিগেশন করছে আলাদাভাবে। তো সেটাতে আমরা হয়তো সবকিছু কনক্লুসিভলি বলবো না, বাট তার আগে একটু কনক ভাই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে নিই এই স্বার্থেই, যেহেতু সেন্সিটিভ জিনিস। আমি কিন্তু আপনার দর্শকদের কমেন্ট, আপনার সব অনুষ্ঠান সেগুলো আমি পড়ি এবং এখানে কিছু কমেন্ট আসছে। একটা হচ্ছে যে আমরা দেশের লোকে জানে না, বা দেশের পত্রিকা আসে না, আমরা কিভাবে এই খবরগুলো পাই, আপনাকে প্রশ্ন করে অনেকে। তো জিনিস আমরা তো জানি যে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদ হাসিনা পালায় তার শ্বশুর বাড়িতে ভারতে চলে যাওয়ার পরেও আমরা কিন্তু মুক্ত তথ্য বা স্বাধীনতা জায়গায় এখন আসি নাই। এখন
অনেক নিয়ন্ত্রণ আছে, যে কারণে অনেক কিছু হয়, এবং ওকে তখন আস্থা নিয়ে বা অতটুকু সাহস নিয়ে সেই জিনিসগুলো দেশের ভিতরে বলতে পারে না। বাট তারা চায় তারা আমাদের সাথে তথ্যগুলো যখন শেয়ার করে আমরা ভেরিফাই করে সেটা বলি। শুধু আমি না, অন্য যারা আছে আমার বিশ্বাস সবাই সেটা করেন। সুতরাং আমরা পাই, দেশে পাচ্ছে না, সেটার মেইন কারণটা হচ্ছে, আরেকটা হচ্ছে বলা হয় যে আমরা কেন বাংলাদেশে ফেরত যায় না বা সেখানে গিয়ে কিছু করি না কেন, বা এই ধরনের ঘটনাগুলো ঠেকানো। আমাদের সবার নামেই বিভিন্ন মামলা দেওয়া আছে, এবং বাংলাদেশ এখন আমাদের জন্য নিরাপদ হয় নাই। এবং আজকে আপনার যে টপিকটা, সেটার ব্যাপারে যেটা বললেই অনেকে হয়তো দর্শক প্রশ্ন করবেন, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি কেন, সেনাবাহিনীকে আমরা ঘৃণা করি কেন? না রে ভাই, আমরা সেনাবাহিনীকে ঘৃণা করি না। সেনাবাহিনী আমাদের জাতির সম্পদ, আমাদের। বাট আমরা যেটা করি, সেনাবাহিনীকে যাতে আরো কলঙ্কিত না করা হয়, সেই জায়গাতে আমরা চেষ্টা করি কিছু জায়গায় সাবধানের বাণী উচ্চারণ করার জন্য। সেটা সরকারের ক্ষেত্রেও, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও। আমরা এনসিপি কে ভালোবাসি বলে এনসিপি কিছু ত্রুটি আমরা ধরে দিই। সরকার, এই অন্তর্বর্তী সরকার, বিপ্লব পরবর্তী সরকারকে আমরা ভালোবাসি, তাদের কিছু ভুল ধরাই দিই। তেমনি ভাবে সেনাবাহিনীর ভিতরে যেই এলিমেন্টটা আছে, যারা এখনো বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারে নাই বা বুঝতে পারে নাই, তাদেরকে আমরা কিছু কিছু জিনিস দেখাই দেওয়ার চেষ্টা করি যে তোমরা এখন পর্যন্ত তাদেরকে সরাও নাই। এবং আরেকটা যেটা অনেক দর্শক, আমি কেন পতিতা হাসিনা বলি, ভাই আমি কিন্তু পতিতা বলে কোনো প্রফেশনকে হেয় করি না। কারণ যে কোনো প্রফেশনকে যদি আমি হাসিনার সাথে তুলনা করি, তারা তো আরো লজ্জা পাবে। হাসিনার নাম নিয়ে তাদেরকে আমি অসম্মান করতে চাই না। জিনিসটা হচ্ছে, আমার আসলে বাংলায় আমি তেমন একটা দক্ষ না। আমার ধারণা ছিল পতিত এরশাদ বলতাম আমরা যেভাবে, সেটার স্ত্রীলিঙ্গ হবে হয়তো পতিতা হাসিনা, সেইভাবে আমি ব্যবহার করছি। তো আমি হয়তো কারেকশন করার চেষ্টা করব। এখন আসি মেজর সাদেকের ব্যাপারে। এই জিনিসটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, বিভিন্ন চ্যানেলে আসছে। তো দর্শকরা মোটামুটি যেটুকু আসছে জানেন যে সে একজন সার্ভিং অফিসার রামু গ্যারিসনে ছিল, এবং সে চাকরিরত থাকা অবস্থায় বেশ কয়েক মাস ধরেই ঢাকা এবং তার আশপাশে বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকশো আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের যে সমমনা আছে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং, যেটাকে আপনি কারেক্টলি বলছেন যে গেরিলা ট্রেনিং দিচ্ছিল মেইনলি, মানে যখন একটা আন্দোলনের ওই ধরনের একটা সময় বা সুযোগ আসবে, সেই সময় যাতে তাদেরকে ব্যবহার করে রাজপথ দখল, যমুনা দখল এবং একই সাথে টিভি স্টেশন বা অন্যান্য জিনিসগুলো জ্বালাপোড়া করা বা দখল, এই ধরনের একটা ধারণা বা এক্সারসাইজ সে করতেছিল। এখন এই সমস্ত জিনিস, এবং ডিবি বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে মিলে যৌথ বাহিনী তাকে ধরে। এর বাদে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আসে নাই, সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করি। আমি আগে বলছি যে আমরা কিছু খবর পাই যেটা হয়তো সবাই আপনারা পান না। প্রথম কথা, মেজর সাদেক যে রামু গ্যারিসনে ছিলেন, এবং ওনার বেসিক্যালি 7 মাস ধরে উনি এই সমস্ত প্রশিক্ষণ অথবা প্রস্তুতি সেগুলো একা চালাই যান নাই। সেগুলোর ক্ষেত্রে ওনার একটা রাজনৈতিক আওয়ামী লীগের দিক থেকে, ভারতের দিক থেকে একটা সমর্থন ছিল, সাপোর্ট ছিল, এবং ওনার নিজের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল। বলা হচ্ছে একদিক থেকে তার পরিবার বলতেছে সে সিক ছিল, চিকিৎসার জন্য সে ঢাকায় ছিল। এটা কোনো আর্মির নিয়মে কভার করে না। সে চিকিৎসার জন্য কথা বলতেছিল সবার কাছে যে তার ট্রিটমেন্ট চলতেছে, বাট এটা কোনো নিয়ম বা নীতির মধ্যে পড়ে না। সুতরাং সাদেকের পুরো ব্যাপারটাকে আমি আর্মির কমান্ড চ্যানেল বা কমান্ড চেইনের ফেইলিয়ার বলবো। কিভাবে দেখেন, সাদেক সত্যি অসুস্থ হয়ে পড়ছিল 8 মাস আগে, 9 মাস আগে। তখন তাকে কিন্তু হেলিকপ্টারে করে ইভ্যাকুয়েট করে সিএমএইচে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে বেশ কয়েক সপ্তাহ থাকবার পরে তখন তার মাথায় সম্ভবত চিন্তা আসে, এবং তার আশপাশে যাদের সাথে সে শেয়ার করছে সেখান থেকে আমি জানি, তার মাথায় আসে যে আচ্ছা, আমার তো কোনো ভবিষ্যৎ নাই। সাদেকের শ্বশুর ছিল রিটায়ার্ড মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন, যিনি পিজিআর এর কমান্ডার ছিলেন হাসিনার ওখানে দুইবার। হ্যাঁ, উনি, এবং আশপাশে তার চেহারাগুলো দেখেন, জেনারেল আজিজ, পিছনে জেনারেল তারেক সিদ্দিক, এবং মাঝখানে তো আমাদের সেই হাসিনা। তো পিজিআর এর কমান্ডার ছিলেন, এবং তার আগে দুইবার উনি ডিজিএফআই তে চাকরি করেছেন গুরুত্বপূর্ণ পদ, এবং দুইটাই ইলেকশনের সময় গুলাতে ছিলেন।
এবং পরবর্তীতে তিনি জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে কুমিল্লাতে ছিলেন 2022 সাল পর্যন্ত। তো মেজর সাদেক মোটামুটি হয়তো চিন্তা করছে যে তার শ্বশুর তো আর মানে তার শ্বশুরের কারণে একটা পরবর্তীতে একটা নির্বাচিত সরকার আসলে তার তো কোনো ভবিষ্যৎ নাই, বরঞ্চ 5 বছর পরে যদি আওয়ামী লীগ আসে কোনোভাবে বা আনা যায়, সেক্ষেত্রে সে একজন হিরো হয়ে যাবে, সে একজন বিপ্লবী হয়ে যাবে। তার সহজ উপায় কি? যেহেতু তার সাথে আগে থেকেই কানেকশন ছিল মেজর সাদেকের সাথে তার শ্বশুরের সূত্রে, আওয়ামী লীগের বেশ কিছু নেতা, যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আছে, জাহাঙ্গীর কবির নানক আছে, দেন আছে বিপু এমপি মিনিস্টারে ছিল মনে হয়, এবং অসীম কুমার উকিল, এদের সাথে ওর ভালো কানেকশন ছিল। তো সে তাদের সাথে যোগাযোগ করে বলে যে আমি যদি এই ধরনের একটা ট্রেনিং বা কিছু করতে চাই। জি বলেন কনক ভাই, আপনি মিউটেড আছেন, আপনি আনমিউট করে বলেন। এখানে আমার একটা প্রশ্ন, আপনি যে বলছিলেন সে অসুস্থ হয়ে হসপিটালে আসলো, তো হঠাৎ তার মাথায় আসলো, এখন একটা সার্ভিং অফিসার অসুস্থ হয়ে সিএমএইচে আসলো, এবং আপনি যদি দেখেন যে এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে ফেলিয়ারটা, ধরেন আমাদের আর্মির অফিসার এবং দেশ রক্ষার কাজে অর্থাৎ কাউন্টার ইন্টেলিজেন্সের জন্য আমাদের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে কিন্তু, না, ডিজিএফআই, আর্মি সিকিউরিটি ইউনিট, এএসইউ, এমআই, তারপরে ধরেন আমাদের এনএসআই, এতগুলো বাহিনী যাদের একটা অন্যতম মানে দায়িত্ব হচ্ছে সার্ভিং অফিসারদের গতিবিধি লক্ষ্য রাখা। সেই জায়গাটায় এই অফিসার এটা কিভাবে ভাবতে পারলো? এই অফিসার এই সিএমএইচ থেকে কিভাবে রিলিজ হলো? সিএমএইচ এর নাম লিখিয়ে যদি সেই কাজগুলো করে, এখানে টোটাল যে কমান্ড ফেলিয়ার, বা আপনি কি এটার জন্য কি আমাদের ডিজিএফআই, এএসইউ, এমআই, তারপরে এনএসআই, এদের ব্যাপারে আপনি কি পর্যবেক্ষণ, কি আমি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা এই পর্যন্ত যে টাইমলাইনটা বললাম, মানে এই বছরের গত বছরের ডিসেম্বর পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু আমি এটা তাদের ব্যর্থতা বলবো না, বিকজ তখন পর্যন্ত সে কিন্তু একটা নিয়মতান্ত্রিক অবস্থা ছিল। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে সে চিকিৎসা নিচ্ছে, সরকার মানে আর্মির নিয়ম অনুযায়ী নিচ্ছে। তার মধ্যে সে কিন্তু এদের সাথে যোগাযোগ করে যখন সে একটা বললো যে ঠিক আছে এই ধরনের কিছু করতে পারলে আমাদের সাপোর্ট থাকবে, কর্মীরা থাকবে, সবকিছু, দেন সে একটা যে তারপরে যে খেলাটা শুরু করলো, অবশ্যই আমি সেখানে আমাদের গোয়েন্দা সংস্থার শুধু ব্যর্থতা বলবো না, বলবো যে চরম ভাবে তাদের ভিতরটা যে অ্যাকচুয়ালি ধসে পড়তেছে সেটার একটা এক্সাম্পল। আর একই সাথে কমন চ্যানেল কিভাবে হচ্ছে দর্শক বুঝতে পারবেন, সেটা হচ্ছে যখন সে আওয়ামী লীগের এই ভারতে পালায় থাকা ইঁদুরগুলার কাছ থেকে সে একটা আইডিয়া পেলো যে হ্যাঁ তাহলে আওয়ামী লীগ উপকৃত হবে এবং সেও একটা হিরো হয়ে যাবে, তখন সে তার যে ইউনিট অধিনায়ক আছে তার ইউনিটের, সেই ইউনিট অধিনায়কের কাছে বললো যে আমার এই সিএমএ চিকিৎসাতে আমার হবে না, আমার কোনো উন্নতি হবে না, আমি বাইরে চিকিৎসা করতে চাই, আমাকে ছুটি দেন। এখন তার ইউনিট অধিনায়ক যে ছিল সেও আবার পিজিআরে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, এই সাদেকের শ্বশুর জেনারেল জাহাঙ্গীর হারুনের আন্ডারে কাজ করছে। তো সাদেক অ্যাকচুয়ালি বেসিক্যালি ছিল একটা রোগ টাইপের, সে ক্ষমতার দাম দেখায়, তো সিনিয়র জুনিয়র মানতো না, কোনো প্রোটোকল মানতো না, আদেশ মানতো না। তো তার অধিনায়ক, ইউনিট অধিনায়ক বুঝে গেল ওরে তো ছুটি দিতে হবে। যেটা সে করলো, তাকে প্রথমে 1 মাসে প্রিভিলেজ লিভ দিল, এবং তারপরে পরবর্তী তার অধিনায়কের জিনিসটা বলতেছি, আরো অ্যাডভান্স পরের বছরের ছুটি, এবং তারপরে 11টা ছুটির যে সার্টিফিকেট সেগুলো সাইন করে তাকে 10 দিন করে আরো 110 দিন ছুটি দেখালো। এটা আর্মি শৃঙ্খলা নিয়ম এবং ছুটি দেওয়ার যে পলিসি তার সম্পূর্ণ ব্যতিক্রম। শুধুমাত্র এই কারণে যে কোনো একজন অফিসার বা অধিনায়কের চাকরি চলে যাওয়াটা মিনিমাম, যে তাকে সে ইউনিটে হাজির হচ্ছে না, তাকে এই জিনিসটা জানানোর কথা উপরস্থ, এবং তাকে ডেজার্টার ঘোষণা করার প্রস্তুতি সম্পন্ন করার কথা, তা না করে সে তাদেরকে সেই অফিসারকে ছুটি দেখায় গেল, যদিও সে জানতো এটা সম্পূর্ণ অন্যায়। সেটা তাদের ব্রিগেড কমান্ডার যে আছে রামুতে, সেও জানলো একটা পর্যায়ে এসে, সেও কিন্তু উপরে জানালো না। দেন ওখানে যে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের আছে, ডিটাচমেন্ট আছে, তারা জানতো, তারা ভিতরে ভিতরে স্যার ওকে আনোয়ার ব্যবস্থা করে, নাহলে কিন্তু আমাকে আর্মি হেডকোয়ার্টার যেতে হবে, এই ধরনের খেলা খেলে গেল। কারণ সবাই তাকে চিন্তা করলো সে মেজর জেনারেল জাহাঙ্গীর হারুনের জামাই,
সুতরাং তাকে তো কিছু লিভারেজ দেওয়া যায়। এর মধ্যে আমরা আবার চিন্তা করার সুযোগ আছে, এটা কি শুধুমাত্র তাকে একটা অন্যায় সুবিধা দেয়া, নাকি কিছু কিছু লোক সেই জিনিসটা জানতো যে সে আসলে কি করতেছে, সেই জায়গাটা তাকে সাপোর্ট করার জন্য জিনিসটা লুকায় রাখা, যে একটা সার্ভিং অফিসার যে ইউনিটে 7 মাস ধরে হাজির নাই, তাকে আমরা এটা চিন্তার বাইরে। 12 ঘন্টা যদি কোনো অফিসার বা সৈনিক হাজির না থাকে স্টেশনে, সাথে সাথে সেটা উপরস্থ কমান্ডার আর্মি হেডকোয়ার্টারে জানায়, এবং সেই অনুযায়ী আইদার তাকে খোঁজার ব্যবস্থা করা হয়, অথবা একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তাকে ডেজার্টার ডিক্লেয়ার করে ধরে আনার ব্যবস্থা করা হয়। এর কিছুই হয় নাই। কিন্তু কেন হয় নাই? আমরা খুব সাদা চোখে দেখলে মনে করতে পারি তার অধিনায়ক, তার ব্রিগেড কমান্ডার, তারা তাকে লুকায় রেখে একটা অসুস্থ মানুষ অন্যায় সুবিধা দিতে চাইছে। তার তো চিকা অন্য কথা হতে পারতো, নিয়ম অনুযায়ী হতে পারতো যদি তার। বাট এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে লোকে জেনে বুঝে যে সে কিছু একটা ঘুট পাকাইতেছে, সেটা জানবার পরে তাকে সে সুবিধাটা দিছে। এই সুযোগটা নিয়ে সাদেক দিনের পর দিন অসুস্থতার কথা বলে সে কিন্তু এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার সুযোগ পেয়ে গেল। এবং এর মাঝে ইউনিট অধিনায়ক আবার 3 বার জেনারেল জাহাঙ্গীর হারুনের সাথে কথা বলে তাকে বলল যে স্যার, আপনার জামাই তো ওকে সাদেককে ইউনিটে ফেরত আসা দরকার, নাহলে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো রিপোর্ট করে দিবে, আমরা এখনো টাকায় রাখছি। তো সে বললো যে না, জিনিসটা চাপায় রাখো, যারা ফোন করছে উনি কোথায় তাকে পাঠাবেন, তা না বলে ও তো জিদি। তো এই জিনিসটা আমরা যখন সাদেকের জিনিসটা আনলাম এখানে, অ্যাকচুয়ালি আপনার হেডিং এ যেটা বলা আছে যে সাদেকের সহযোগী ছিল লেফটেন্যান্ট রিটায়ার্ড গুলশান আরা। আমার যতটুকু ইনফরমেশন সেখানে কিন্তু বেসিক্যালি লেফটেন্যান্ট রিটায়ার্ড গুলশান আরা জিনিসটার মূল পরিকল্পনা দিলেন। জি, আমি আসছি আপনার কাছে, কিন্তু ধরেন এই পর্যন্ত কি আজকে আপনার নেটে কোনো সমস্যা হচ্ছে? ভালো সমস্যা হচ্ছে আমি দেখছি, আপনার সাউন্ডেও হঠাৎ একটু প্রবলেম হচ্ছে, এটা আমি দেখছি। আমি জানি না, আপনার তো স্মুথ ছিল সবকিছু, হঠাৎ করে কেন এই সমস্যাটা আজকে দেখতে পাচ্ছি আমি। যাই হোক, তো আপনার এই পর্যন্ত ধরেন সাদেকের সিও বা তার যে অধিনায়ক যারা ছিল বা এই উপরস্থ উপরের কাউকে কি কোনো ধরনের এই অভিযুক্ত করা হয়েছে কিনা, বা কাউকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনি জানেন কিনা? জি, সেনাবাহিনী থেকে 2টা তদন্ত হচ্ছে। একটা হচ্ছে যে সাদেকের ব্যাপারে সাদেক কি করছিল সেটা, আর আরেকটা হচ্ছে যে এই যে কিভাবে এই জিনিসটা সেনাবাহিনী দাবি করতেছে যে কিভাবে উপর পর্যন্ত আসলো না, কিভাবে লুকায় রাখা হইলো, যে একটা অফিসার, ফিল্ড অফিসার, কারদের ব্যর্থতা বা কাদের ষড়যন্ত্রের কারণে সে লুকায় লুকায় এত কিছু করার। তো এই 2টা তদন্ত হচ্ছে। এর বাদে আমি আপনাকে বলে রাখি, এখানে কিন্তু সেনাবাহিনী বা অন্যান্য গোয়েন্দা সংস্থার থেকে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করতেছে এখানে আমাদের ডিবি এবং এসবি এই জায়গাটাতে, এবং ইনফ্যাক্ট একটা জয়েন্ট সেলে এই কাজটা করা হচ্ছে। এবং এখানে কোনো জিনিস লুকায় রাখার আর কোনো সুযোগ নাই। এখানে কোনো জিনিস আর লুকায় থাকবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিকজ দেখেন, আপনারা জানেন মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া, ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে গত 2 দিন আগে, এবং ওনার কাছ থেকেও কিন্তু তারা তথ্য পাচ্ছে। আর আমরা যদি আসি এখানে, এই যে মেজর সাদেকের সহযোগী হিসেবে আপনি লেফটেন্যান্ট রিটায়ার্ড গুলশান আরার কথা বলতেছেন, অ্যাকচুয়ালি সে ছিল মাস্টার মাইন্ড। এখন এই গুলশান আরা, তার ব্যাপারে সে ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ, এবং বেসিক্যালি সে যখন কমিশন পায় তার আগে, মানে এই জিনিসটা একটু সেন্সিটিভ এই কারণে যে তারা যখন ট্রেনিং শুরু করে তখন আসলে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একজন প্লাটুন কমান্ডার হিসেবে ছিলাম। তারা আমাদের এই ব্যাচগুলো আমাদের মেয়ের মতো, ছেলের মতোই ছিল। তো বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে, বিকজ কেউ যদি অন্যায় করে সেটা আমরা জানি, সেখানে কে আমার কলেজের বড় ভাই, কে আমার ভাই বা বোন, কে আমার মেয়ের মতন ছিল, সেটার থেকে উপর কথা হচ্ছে তার অন্যায়টা আমরা এক্সপোজ করব এবং জানবার চেষ্টা করব। তো আমি এখানে এই গুলশান আরার ব্যাপারে একটু একটা ক্লিপ যদি দেখাই আমি। ধরেন গুলশান আরা অ্যাকচুয়ালি নিজেকে পরিচয় দেয় হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে, তার বেশ কিছু ভেঞ্চার আছে। তিনি সাম্প্রতিক সময় তিনি
একটা সিকিউরিটি কোম্পানিতেও জয়েন করেছেন, তার হাজবেন্ড কিনা আমি জানি না, বেশ কিছু ছবি টবি দেখলাম। তো তার আবার ধরেন ব্যাপক প্রচারণার একটা ইয়ে আমি পাইলাম। এগুলো ধরেন আসলে সরকার পরিবর্তনের পরে এগুলো কিন্তু ফিল্ড ইন্টেলিজেন্সের কাজ, এগুলো কিন্তু এএসইউর কাজ, এমআই এর কাজ, এগুলো নিয়ে সর্ট আউট করা, কারা অনেক বেশি রিভোল্টেড ছিল, কারা এই বিষয়টা মেনে নিতে পারে নাই, হাসিনার এই পলায়ন, তারা কোনো ভূমিকা রাখবে কিনা, মানে দেশের স্বার্থেই এই জিনিসগুলো লক্ষ্য রাখার দরকার ছিল। তো এগুলো রাখে না, এগুলো তো এক ধরনের ব্যর্থতা। এগুলো নিয়ে আপনি একটু টাচ করেন, আমাদের আলোচনায় একটু অ্যাড করেন আপনার বক্তব্য। কিন্তু গুলশানের ব্যাপারটা একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। জি, তো গুলশানারা যখন কমিশন পায় তার আগেই কিন্তু ট্রেনিংরত অবস্থায় তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যেটাকে আমরা বলি যে চারিত্রিক মানে মোরাল টার্পিটিউডের কারণে যে অভিযোগটা ছিল যে সে তার মহিলা কার্ড ব্যবহার করে, নারী কার্ড ব্যবহার করে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল। বাট তারপরে লেফটেন্যান্ট থাকা অবস্থায় 2 বছরের মধ্যে চাকরিতে কমিশন পাওয়ার পর থেকে দেখা গেল যে সে এই কার্ডটা খুব ঘন ঘন খেলতেছে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন তার কলিগস, আমরা তো কলিগস, এখানে ইউনিফর্ম, আমরা চেহারাকে মেয়ে ছেলে সেটা দেখার সুযোগ থাকে না, আমার পাশে আমার কলিগ, আমার পাশে একজন ইউনিফর্ম পরা আছে, দ্যাটস এনাফ। বাট সেই ক্ষেত্রে সে এই মহিলা কার্ড ব্যবহার করে বেশ কিছু অফিসারকে বিভ্রান্ত করা বা তাদেরকে প্রলুব্ধ করা খেলা খেলছিল, যেই কারণে অ্যাকচুয়ালি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। দ্যাটস প্লেন অ্যান্ড সিম্পল। আমি ভিতরে যাচ্ছি না, খুবই নোংরা জিনিস। চাকরি থেকে বের হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি সে এমপি হওয়ার বা নারী উদ্যোক্তা, আপনি যে জিনিসগুলো দেখালেন সেই ধরনের কিছু জিনিস শুরু করে। একটা জিনিস চালু আছে যে সে দুবাইতে একটা প্রমোদ বাড়ি মেনটেন করে, মানে সেখানে লোকে ফুর্তি করার জন্য যায় বাংলাদেশ থেকে, সেটা সে মেনটেন করে, সেটা তার আয়ের উৎস। আর বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় সে নিজেকে পরিচিত একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি দিয়ে বিভিন্ন, আপনারা দেখেন যে বিভিন্ন জায়গা থেকে মিডিয়াতে সে বিভিন্ন ফেভার পায়, এবং এই ফেভারটা অ্যাকচুয়ালি সে আনছে কিভাবে, সে যে কোনো ভাবে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল মিস্টার আব্দুল হামিদ, তার সাথে সে যোগাযোগ স্থাপন করে, এবং সে কথিত আছে সে নিজে এবং তার কিছু পরিচিতদের মাধ্যমে আব্দুল হামিদকে তারা সার্ভিস দিত। সেই সার্ভিস দেওয়ার এক পর্যায়ে সে বাধা মনে করে, এবং জেনারেল হামিদের অফিস থেকে অ্যাকচুয়ালি এই গুলশানারাকে প্রমোট করার জন্য বিভিন্ন জায়গায় পত্রিকা, মিডিয়া, অফিসগুলোতে নির্দেশ দেওয়া হতো যে তাকে প্রমোট করো, তার সম্পর্কে। জেনারেল হামিদ না, মানে প্রেসিডেন্ট হামিদের, সরি প্রেসিডেন্ট হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদের অফিস থেকে এই জিনিসগুলো করা, কিভাবে সেই জিনিসটা বের করতে হবে। এবং আপনারা দেখবেন যে তার ছবিগুলাতে, যে কোনো ছবি একটি গ্যাদারিং এ আশপাশে পুরুষরা তার পাশে ফ্লক করে আছে, বা রানী মৌমাছি তার পাশে সৈনিক মৌমাছি ঘুরঘুর করতেছে, এই ধরনের একটা তারা, এবং সে জানতো যে সে এই কাজটা করতে পারে ভালো, সেটাই সে কাজে লাগাইতো। এবং এই পর্যায়ে সে ইভেন আমাদের একজন প্রাক্তন এমএসপি বা মিলিটারি সেক্রেটারি টু প্রেসিডেন্ট, তাকে সে ফাঁসায় দিয়ে তাকে চাকরিচ্যুত করে। আমি ঘটনার সত্য মিথ্যায় যাব না, বাট অতটুকু বুঝি যে তার মতন একজন সিনিয়র অফিসারকে ফাঁসাই চাকরি থেকে বের করা, সেটা জেনারেল হামিদ এবং শেখ হাসিনা বা তারেক সিদ্দিকের ব্লেসিং ছাড়া সম্ভব না। তাদেরকে সে স্যাটিসফাই করেই সে এই কাজটা করে। এর বাদেও সে অনেক অফিসারকে বিপদে ফেলার চেষ্টা করে বিভিন্ন সময়, তার স্বার্থ উদ্ধারের জন্য, ব্ল্যাকমেইলের জন্য। তো এইটুকুর ব্যাপারে লোকে জানতো, যে কারণে ইভেন জেনারেল আজিজের মতন লোক বাধ্য হয়ে তাকে ক্যান্টনমেন্টে পিএনজি করে, পার্সোনা নন গ্রাটা, মানে তুমি ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত। দেখেন এই মহিলা সে অবাঞ্ছিত ঘোষণা করার কয়েকদিনের মধ্যে আবার প্রেসিডেন্ট হামিদের কাছে গিয়ে এবং হামিদকে দিয়ে আমাদের পতিত হাসিনাকে বলে সেই পিএনজি রিমুভ করায় জেনারেল আজিজের উপর প্রেশার দিয়ে, যে না, ওকে পিএনজি করা যাবে না। তো তার এত ইনফ্লুয়েন্স ছিল। এবং এই পর্যন্ত কিন্তু আমাদের জুলাই আন্দোলন পর্যন্ত আমরা মোটামুটি যারা খোঁজখবর রাখতো, যে জানতো যে তার একটা ইনফ্লুয়েন্স আছে এবং সে আওয়ামী লীগের ভিতরে ভালো লোককে নাচাইতে পারে এবং অ্যাক্টিভ করতে পারে। তো
এখন যে লোকে তার এইটুকু কার্যক্রম বা 2 নাম্বারই সেটা জানবার পরে যেটা অ্যাকচুয়ালি হলো, সে নানকের সাথে এবং আমাদের যে জেনারেলরা পালাই গেছেন, যে 6 জন জেনারেল নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, যারা তাদের একজন কিন্তু দুবাইতে আছেন। নানক এবং সে একজন জেনারেল তাকে সেখানে মেন্টরিং করে এবং বুঝায় দেয় কাজগুলা। বিশেষ করে সেই পলাতক জেনারেল, উনি বেসিক্যালি এই লেফটেন্যান্ট রওশন আরার হ্যান্ডলার হিসেবে আছেন, যে তাকে অ্যাসাইনমেন্ট দেয়া কি করতে হবে, তুমি যাও বাংলাদেশে যাও, 2 মাস থাকো, আবার আসো, 2 মাস যাও, এসে ফিডব্যাক দাও। তো এইভাবে কিন্তু রওশন আরাই বেসিক্যালি এই যে এমন 3-4টা টিম, নামটা ভুল হচ্ছে, গুলশান আরা, সরি গুলশান আরাকে এইভাবে 3-4টা টিম ম্যানেজ করে এবং তাদেরকে দিয়ে সরকারের বিরুদ্ধে শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলা না, তাদেরকে এইভাবে ট্রেন করা যাতে তারা যে কোনো একটা পরিস্থিতিতে ডাক দিলে পরে সবকিছু অচল করে দিয়ে সরকারকে ফেলে দিতে পারে। মানে তাদের বিশ্বাস, তারা তো আসলে 24 দেখে নাই বা বুঝে নাই, তাদের বিশ্বাস এইভাবে কিছু করলে আওয়ামী লীগের হাতে অস্ত্র দিলে বোধহয় সে অস্ত্র ব্যবহার করতে পারে। তাদের কাছে তো অস্ত্র ছিল, জুলাই শেষেও তো অস্ত্র ছিল, আগস্টের প্রথমে অস্ত্র ছিল, সে অস্ত্র ছেড়ে তো তারা ইন্ডিয়াতেই পালায় গেল, তাই না? তাহলে 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 ধরেন, আমি তো জানি যে এই গুলশান আরার সাথে কিন্তু আরেকটা টিম ছিল, অর্থাৎ 3টা টিমের খবর আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। তো গুলশান আরা পালালো কিভাবে? তাকে তো ধরার একটা অভিযান বা চেষ্টা হয়েছিল। গুলশান যখন কারা বা আরেকটা টিমে কারা আছে? আরেকটা টিমে আমার জানা মতে একজন জুনিয়র কমিশন অফিসার, তার সাথে একজন নন কমিশন অফিসার, এবং আনফরচুনেটলি তারাও সার্ভিং তারা ছিলেন, যেটা আমি যতটুকু খবর পাইছি। এবং এই যখন বেসিক্যালি সাদেককে ধরবার আগে তো অ্যাকচুয়ালি আরো কিছু লোককে যখন ধরা হয়, তাদের কাছে এই পরিকল্পনার কথা, এই ধরনের কার্যক্রমের কথা যখন জানা যায়, সবাই মেজর সাদেক যেহেতু একজন সার্ভিং অফিসার, তার ব্যাপারে ফোকাস দিয়ে সেনাবাহিনীর সাথে কোঅর্ডিনেশন করে তাকে কিভাবে ধরা হবে সেটা প্ল্যান করে। একই সাথে তারা কিন্তু জানতে পারে যে অ্যাকচুয়ালি আরো সেল আছে এবং এটার লিড করতেছে লেফটেন্যান্ট গুলশান আরা। বাট তারা যে ভুলটা করে, আমি বলবো যে আমাদের গোয়েন্দারা, এখানে সেনা এবং পুলিশ গোয়েন্দা সবাই অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কাজ করছে ধরবার জন্য, বাট কেন ফেল করছে সেটা একটা বড় কোশ্চেন থাকে। বিকজ গুলশান আরার যে অফিস কালশিতে ছিল, সরি মিরপুর 11 নম্বরে, নাম হচ্ছে কালশি কুঞ্জ, সম্ভবত আপনার কাছে ছবি থাকতে পারে, কালশি কুঞ্জের একটা ছবি। সেখানে সে অফিস করে বেসিক্যালি সেখানে রিটায়ার্ড এবং সার্ভিং অফিসাররা আসতো, যারা তার সাথে আওয়ামী মনোভাবের লোকজন আসতো। এবং এখানে কারা আসতো, তার সেনাবাহিনী রিটায়ার্ড এবং সার্ভিং এর পরিচয়ের বাদে ইম্পর্টেন্ট হচ্ছে ধরে নিব তারা সবাই ভারত বা রয়ের লোক বা তাদের এমপ্লয় করা লোক। তারা সেখানে আসতো এবং সেই অফিসে সাদেককে ধরার সাথে সাথেই, এবং আর একটা গ্রুপ যারা কাজ করতেছিল ব্রাহ্মণবাড়িয়াতে, তাদেরকেও পায় নাই, তারা সম্ভবত আখড়া সীমান্ত দিয়ে ওই পাশে চলে গেছে দেশ পার হয়ে। তো এই দুইটার সময় সাদেককে ধরার আশপাশের সময় পায় নাই, তার কারণ সাদেককে ধরার সাথে সাথে অ্যাকচুয়ালি গুলশান আরা দুবাইতে চলে গেছে পালায়, সে ফ্লাইটে করে গেছে। বাট যখন এইটা যত তাড়াতাড়ি এই জিনিসটা হওয়ার কথা ছিল, অথবা যতটা ইনফরমেশন সিক্রেসি মেনটেন করে তাদেরকে ধরবার দরকার ছিল, সেই জায়গায় আইদার তথ্য ফাঁস হয়ে গেছে, গুলশান আরা সেটা জানতে পেরে সাথে সাথে চলে গেছে, অথবা সে ধারণা করতে পারছে যে সাদেক যেহেতু ধরা পড়ে গেছে, এখন তো জিনিসগুলো বের হয়ে আসবে, সুতরাং আমি আগেই পালায় যাই, যেহেতু কোনো না কোনো ভাবে ওকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে সে সব বলে দিবে। তো এইভাবে মিস হয়ে গেল যে সাদেককে ধরা হয়েছে, তার স্ত্রী সুমাইয়া তিনিও পুলিশ কাস্টডিতে আছেন, ইন্টারোগেশনে আছেন গতদিন থেকে। বাট আমাদের দরকার ছিল এই লেফটেন্যান্ট গুলশান আরাকে ধরা, তাহলে জানা যেত অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা তারা কিভাবে প্ল্যান করতেছে, এইখানে ভারতের রয়ের ইনভলভমেন্ট কতটুকু, আওয়ামী লীগের যারা পালায় আছে যে ইঁদুরগুলা, তারা কতটুকু অ্যাক্টিভলি এটা সাপোর্ট করতেছে, দেশের ভিতরে কিভাবে কারা কারা। আমি যতদূর জানি অসীম কুমার উকিল এই জিনিসটা কোঅর্ডিনেশন করবার কথা, কোন জায়গায় কত লোক হবে, কোন মিটিং এ কত হবে, তারা কিভাবে পরে গিয়ে গ্রাম পর্যায়ে আবার সেগুলাকে ট্রেনিং দিবে, সেগুলো আমরা জানতে পারতাম। বাট
গুলশানারা যেহেতু চলে গেছে, আমাদের পক্ষে সেটা সম্ভব না, তো আমার বিশ্বাস আছে কোনো না কোনো ভাবে তাকে আমরা ধরে আনতে সমর্থ হবে, এবং তদন্ত কিন্তু এখনো চলতেছে। আমি কনক্লুসিভ কিছু বলতেছি না, তারা হয়তো আরো ভয়ঙ্কর কিছু জানতে পারে তদন্ত টিম, তখন ইন্টারপোল আছে, সেই সুবাদে তারা ব্যবস্থা নিতে পারবে। না, তবে আমি একটু কনফিউজিং খবর পেলাম, কেউ কেউ বলছে যে উনি পালাইতে পারে নাই, হয়তো আপনার ঢাকাতেই কোথাও লুকিয়ে আছে। আপনি জানেন যে আওয়ামী লীগের এখন অনেকেই ক্যান্টনমেন্টের বিভিন্ন আশ্রয়ে আছে, তো তাকে আশ্রয় দেওয়ার তো লোকের অভাব হবে না আর কি। তো সেই জায়গাটাই আসলে মূল কনসার্ন, এবং এইটা কি হবে আসলে দেখেন, মানে কত বড়, এত রক্তপাতের পরে, এত কিছুর পরেও আওয়ামী লীগের যে পরিকল্পনা, এবং সেখানে তাদেরকে সহযোগিতা করছে আমাদের সার্ভিং কিছু কর্মকর্তা, আমাদের সার্ভিং কিছু কি বলবো, মানে দায়িত্বশীল লোকজনদের যে ভূমিকা আমরা দেখছি আর কি। তো এখন করণীয় কি, মানে অর্থাৎ তাও তো ভালো যে দেশপ্রেমিক কিছু মানুষ এখনো কাজ করেন, মানে পুলিশে, আমাদের সেনাবাহিনীতে, আমাদের এনএসআইতে, যাদের প্রচেষ্টায় এটা ধরা সম্ভব হলো, তাই না? যদি না ধরা যেত, আমি বলবো না কিছু, আমি বলবো আমাদের অধিকাংশই যারা আছে নিরাপত্তা বাহিনীতে, সামরিক বাহিনীতে, তারা মেজরিটি হচ্ছে তো তারা ভালো কাজ করবেন বলে সে প্রশিক্ষণ এবং শপথ নিছেন। আমি বলবো অল্প কিছু আছে উপরের দিকে যারা সেই ভালো কাজগুলোকে নষ্ট করার জন্য কাজ করতেছে, এবং কোনোভাবেই আমাদেরকে সেটা দিবে না। এখন সমস্যাটা শুধু এইখানে না, দেখেন আমরা কিছু কিছু অফিসার বা জেনারেল যারা এখনো চাকরিতে আছে, মেজর জেনারেল কবির যে এমএসপি ছিল, শেখ হাসিনা এমএসপিএম ছিল, শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি ছিল, দেন মেজর, সে কিন্তু আয়নাঘরেরও একই সাথে ডিরেক্টর ছিল এই সিটিআইবি। আবার মেজর জেনারেল সারওয়ার যে আয়নাঘরের দায়িত্বে ছিল এবং একই সাথে এই গুম খুনের সাথে জড়িত, সে কিন্তু এখন টিবোর্ডে চাকরিরত। মেজর জেনারেল কবির সেও চাকরিতে আছে, সে কিন্তু একটা কমান্ড করতেছে স্কুল অফ ইনফ্যান্ট অ্যান্ড ট্যাকটিক্স। দেন জেনারেল আমিন আনসারের যে ডিজি ছিল, যে ইনফ্যাক্ট আনসারের যে 5 আগস্ট পরবর্তী যেই একটা ঘুট পাকানোর চেষ্টা যেটার পিছনে ছিল, সেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও দেওয়া হচ্ছে, সে কিন্তু চাকরিরত। তো এই ধরনের আরো লোকজন আছে, যেমন রিটায়ার্ড মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম, ব্রিগেডিয়ার জেনারেল সাজেদ 25 রং করছে, তারা একই করছে, তারা কিন্তু এই ঘুটগুলা পাকাইতেছে। এবং যেই তথ্য আছে অবশ্যই সেটা কর্তৃপক্ষ বের করবে যে এই যে মেজর সাদেক এবং লেফটেন্যান্ট গুলশান আরার যেই কার্যক্রম এবং পরিকল্পনা, সেটার সাথে এই যে অফিসারগুলোর নাম আমি বললাম, মেজর জেনারেল কবির, মেজর জেনারেল সারওয়ার, মেজর জেনারেল আমিন, এদের যোগাযোগ ছিল, তারা জানতেন যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে। এবং অ্যাকচুয়ালি তাদের বিরুদ্ধে আমরা যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের শিকড় শুদ্ধ না উঠাইতে পারবো, এরা তো শিকড় হিসেবে রয়ে গেছে, আমরা তো উপরেরটা কাটছি বা সেটা পালাই গেছে, শিকড় গুলো তো এখনো রয়ে গেছে, সেটা তারা তো আগাছা না, তারা তো যেটা বলা হয় বিষ বৃক্ষ শিকড়, তারাই এখন দেশের ভিতরে থেকে এগুলা উস্কানি দেওয়া, কোঅর্ডিনেট করা এবং সেনাবাহিনীকে আরো কলঙ্কিত করার সেই কাজগুলা করে যাচ্ছেন, করে যাবে। এবং আমাদের সেনাবাহিনীর যে লিডারশিপ, তাদেরকে তো আমি দোষ দিব কেন তাদেরকে ব্যবস্থা নেওয়া হয় নাই। একই সাথে আমি প্রফেসর ইউনিসের সরকারকে বলবো যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী তো আপনি প্রফেসর ইউনিস, একই সাথে আপনার একজন নিরাপত্তা উপদেষ্টা আছে, আপনারা কি করতেছেন? ডিজিএফআই এর আপনাদের ডিজিএফআই হচ্ছে প্রধান উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা সংস্থা, এটা আর্মির কোনো সংস্থা না। আপনারা কেন ডিজিএফআই ডিজিকে বলতেছেন না যে দেখো এমন জিনিস হয়ে যাচ্ছে, আমরা জানতে পারছি না? ঘটনা ঘটার পর তো পত্রিকায় খবর দেয়, ডিজিএফআই তো আর একটা পত্রিকা না, তার কাজ হলো আগে থেকে ঘটনাটা সম্পর্কে জানা, সেটা আটকানো, সে তাদেরকে অ্যাসেস করতে হয়, সিচুয়েশন অ্যাসেসমেন্ট জানাতে হয়। আপনারা কেন ডিজিকে দেখে বলতেছেন না যে আমাদেরকে এই ব্যাপারে অ্যাসেস করে দিবে আগামী 3 মাসের জন্য, বা কোন কোন বড় ঘটনা আছে? আপনারা তো বলেন নাই। আপনারা কেন জেনারেল ওয়াকারকে বলতেছেন না যে জেনারেল ওয়াকার এইখানে বসে কনক স্যার কষ্ট করে, ইলিয়াস কষ্ট করে, পিলাকি কষ্ট করে গলা ফাটাই দিতেছে, শুধু একটা কথা বলতেছে যে ভাই এই ইউনিফর্মটাকে, আর্মিটাকে কলঙ্ক মুক্ত করো। এই সহজ কাজ আপনারা করতেছেন কেন? আমরা এই কথাগুলো বারবার বলছি যে যত সময় যাবে লোকে কিন্তু টেনে হিচড়ে বাইর করবে।
স্বাভাবিক যে বিচার হওয়ার কথা সেখানে যদি সেটা না করেন, সেই বিচারের কাছে তাদেরকে সমর্পণ না করেন, যেটা দেখা যাবে যে দিন যত যাবে লোকে কিন্তু সেই সমস্ত জিনিস খুঁজে বের করবে, অপমান করে প্রত্যেককে বাড়ি পাঠাবে, জেলে ভরবে। এবং আমাদের জন্য উত্তরোত্তর যে বিপদ, এই ধরনের মেজর সাদেক, লেফটেন্যান্ট গুলশান আরা, এদের মতো লোকজন কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে শান্তিতে থাকতে দেবে না, একটার পর একটা ষড়যন্ত্র করে যাবে। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, আপনি প্রথমে বলছিলেন বা এখনো বললেন যে ধরেন যে বিষয়গুলো ধরেন আমরা তো ধরেন 10,000 মাইল দূরে বসে কিন্তু দেশপ্রেমিক মানুষের কারণেই আমরা অনেক তথ্য পাই। এই মানুষগুলাই মনে করেন যে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের কোথাও বলে এই তথ্যগুলো সামনে আসবে না, তারা চান যে বিষয়গুলো সামনে আসুক। এখন ধরেন এই সাদেককে যারা শেল্টার দিল, এই সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীর পদধারী কর্মকর্তা যারা সমর্থন দিল বা উস্কানি দিয়ে এই কাজটা করালো, এই খবরটা যখন ওয়ার্ল্ড মিডিয়ায় গেল বা ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন বলেন, জাতিসংঘ বলেন, পশ্চিমা বিশ্বের যে দপ্তরগুলো আছে দপ্তরগুলো যখন গেল, যখন তারা দেখলো যে একটা সার্ভিং সেনা কর্মকর্তা একটা গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে সিভিলিয়ানদের আনরেস্ট ক্রিয়েট করার জন্য, তা আমাদের সেনাবাহিনীর সম্মান কি বাড়লো? আমাদের সেনাবাহিনীর অবস্থান কি আরো সংহত হলো? তাকে সেনাবাহিনী পুরো কোশ্চেন মার্কের মধ্যে আসলো। আপনি একবারে সঠিক কথা তো বলছেন কনক। সেটা হচ্ছে কি, এটা নিয়ে আমার জেনারেল ওয়াকারের সাথে এবং তার সাথে লোকজনের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। উনি, তোমরা কেন সেনাবাহিনীর বিরুদ্ধে লাগছো, সেনাবাহিনীর তোমরা গৌরবে কালি লাগাইছো। আমার কথাটা এক্স্যাক্টলি এখন আর বলার দরকার হয় না, এখন ওনারাই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কথা ছিল যে আমরা তো চাচ্ছি যে এই গৌরবের সংস্থা এটা তার গৌরবের জায়গায় থাকুক। মাত্র অল্প কিছু লোককে, যারা আমি বলবো না যে তারা বিচারের আগে বলবো না তারা দোষী, বাট একটা সাধারণ ধারণা আছে তারা কি করছে, সে অনুযায়ী তাদেরকে আপনি আইনের আওতায়, বিচারের আওতায় ছেড়ে দেন। তখন কিন্তু সেই একটা ছোট্ট এবং ন্যায্য কাজ সেটা করলে পরেই কিন্তু এই আর্মির গৌরবটা বাড়বে। তার বিপরীতে আপনি যেটা বলেন কমে যাবে। আরেকটা জিনিস বলি, আমি তো বেশ কয়েকটা অনুষ্ঠানে, কর্নেল শামসের সাথেও 2টা অনুষ্ঠানে আমি আলাপ করছি যে যারা বঞ্চিত অফিসার, রিটায়ার্ড, যাদেরকে বিভিন্নভাবে অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কার করা বা তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি, তাদের ব্যাপার। আমি এখন সার্ভিং অফিসারদের কথা বলি, যারা চাকরি করতেছেন এখনো, বাট শেখ হাসিনার গত 15 বছরে তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগে, এই বিশেষ করে জেনারেল জিয়া উল আহসান, খুনি জিয়াউল আহসান এবং অন্যান্য জেনারেলদের বিরুদ্ধে কথা বলা, তাদের অন্যায় আদেশ না মানার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই সরকার বা এই সেনাপ্রধানের কি সেটা উচিত ছিল না যে এই যে প্রমোশন, 2টা প্রমোশন বোর্ড হয়ে গেল 24-এর এবং 25-এর, সেখানে সেই বঞ্চিত অফিসার বা সেই যাদেরকে পিছাই দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়নি, চাকরি শেষ হয়ে যাচ্ছে, তাদের প্রতি সুবিচার করা। কারণ তারা হাসিনার বিরোধী ছিল, বাট তারা হাসিনা বিরোধী ছিল এটা দেশের লোক তাদের প্রতি শুভকামনা রাখতেছে। আনফরচুনেটলি আমার কাছে কেন জানি মনে হয় জেনারেল ওয়াকার, আমি কিন্তু আপনার সম্পর্কে খারাপ কিছু বলতেছি না, আমি চাই আপনার ভালো। আপনার কি একবারও মনে হয় নাই যে এই অফিসারদের প্রতি ন্যায় বিচার করার এখনই দায়িত্ব? বাট কেন আমরা এমন একটা গন্ধ পাচ্ছি যে আপনারা বরঞ্চ তাদেরকে অনেক অপছন্দ করেন বলে এই বোর্ডে তাদেরকে কনসিডার করেন নাই? জেনারেল ওয়াকার, আপনি বোর্ডের মধ্যে বলে দিলেন যে না না তাদের কোনো আমি রিকনসিডার করব না, একজন জেনারেল জিয়াউল হাসান হোক বা যেই হোক, সেই তাদের থেকে পানিশমেন্ট খাইছে, আমি কেন একজন জেনারেলের পানিশমেন্ট আমি রদ করব? স্যার, এই জিনিসগুলা কিন্তু জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসিরা ফেরত গিয়ে তাদের অফিসারদের জানাই দিছে, ভাই আমরা তো প্রমোশন দিতে চাইছিলাম কিন্তু চিফ তো মানেন নাই, চিফ তোমাদের কত জিনিসটা রিকনসিডার করতে চান না। আপনার জেনারেলরা কিন্তু আপনার মতন ওই চিন্তায় যায় না, তাদের বুদ্ধি অনেক চিকন, তারা ঠিকই ভিতরে গিয়ে আপনার কাছে সমস্ত লাগাই দিছে। তো কার ভালো হইলো স্যার? আর বড় কথা, আমার একটা ছোট্ট এটা দাবি, কেন এই যে অফিসার যারা হাসিনার সময়, আমরা না হয় ঠিক আছে আমাদেরকে বাধ্য হয়ে জেলে পাঠাইছে, তারপর আমরা এখানে প্রাণ বাঁচানোর জন্য চলে আসছি, কিছু দর্শক কমেন্ট করতেছে আমরা পালায় আসি, ভাই পালায় নাই, আমরা গেলে পরে এয়ারপোর্ট ক্রস করার আগে আমাদের লাশ ফেলে দিবে। তো এখন এই অফিসারদেরকে আপনি যখন বঞ্চিত করে রাখেন, আমাদের কাছে দেশবাসীর কাছে মেসেজটা কি যায়
যারা বিপ্লবের পক্ষে ছিল তাদেরকে আপনি পছন্দ করেন না? তো এই মেসেজটা দিবেন না স্যার, আপনার ভালোর জন্যই বলতেছি। এবং এবং ভাই আমি আপনার সঙ্গে জাস্ট একটু যোগ করি, আপনি যদি না করতে পারেন, আপনি যদি বিপ্লবের চেতনাটা না ধরতে পারেন, না বুঝতে পারেন, আপনার ভাই দায়িত্বে থাকারই দরকার নেই। আপনি এই দায়ভার নিয়ে আপনি কাউকে রক্ষা করতে পারবেন না। যারা জনগণের উপর গুলি চালিয়েছে, যারা হাসিনার নির্দেশে গুম খুন করেছে, আপনাদেরকে রক্ষা করতে পারবেন না। অন্তত জুলাই মাসে ছাত্র জনতার সাথে যেভাবে পেশাজীবী সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্র, গৃহবধূ, মানে বাড়ির কাজের লোক সবাই মিলে যেভাবে রাস্তায় নেমে আসছিল, মানে গুলি তো আপনারা কম করেন নাই, তাই না? গুলি কম করছেন, গুলি তো কম করেন নাই। এখন নানাভাবে আপনারা মহান সাজার চেষ্টা করতেছেন। আমরা জানি না কেউ কোথায় কি হয়েছে, আপনার কে নির্দেশ দিচ্ছে, কোথায় কি হয়েছে আমরা তো জানি। আমরা এখনো ধরেন বৃহৎ স্ট্যাবিলিটির জন্য অনেক কথাই বলছি না, কিন্তু আমরা তো বলবো, আমরা কেন বলবো না? আপনারা যদি ঘাটতারামি করেন, আপনারা যদি মনে করেন যে আপনারাই সব, সেটা তো হবে না। বুঝতে হবে, জনগণের পালস বুঝে কাজ করতে হবে। অন্তত হাসিনা যে ফিরবে না, এই জিনিসটাই আপনারা এখনো বুঝতেছেন না। 1 বছর তো পার হয়ে গেল, এখন এটা বুঝতেছে না, অনেকেই বুঝতেছে না। জি কনক ভাই, এক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে আমাদের সরকারের ক্ষেত্রে সরকার একটা কথা এখন বেশ চালু আছে যে, এবং দু একজন বলেও ফেলছে যে সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে বা সেনাবাহিনী কি সরকারকে ভয় দেখাচ্ছে। আমার মনে হয় এমন কিছু না। যেটা হচ্ছে সরকারের যে দায়িত্বগুলা বা কাজগুলো নেওয়ার কথা, যেমন ফোর্সেস গোল 2030, কিছুদিন আগে আমাদের একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়ে গেল, বা অন্যান্য জায়গায় আমার মনে হয় সরকারের উচিত বাহিনীগুলার উপর আরো কর্তৃত্ব কায়েম করা, 1 নাম্বার। 2 নাম্বার, সেক্ষেত্রে যদি সরকার মনে করে যে কেউ ফেল করতেছে অথবা সে সেই স্পিরিটের সাথে যাচ্ছে না, সরকার তার মতো করবে, কাকে রাখবে কাকে রিপ্লেস করবে সেটা সরকার বুঝবেন। আর বাহিনীর ক্ষেত্রে যে দায়িত্বটা হচ্ছে, বাহিনীকে বুঝতে হবে যে তাদের হয়তো এখনো শেষ সুযোগ আছে। এবং ধরেন এই যে আমরা বিজিবির কিলিং বা অন্যান্য ব্যাপারে আপনার সাথে আমার 6-7 মাস আগে একটা প্রোগ্রাম আমরা বলছিলাম, তারপরে কিন্তু আমাকে বিভিন্ন দিক থেকে অনেক জেনারেল ফোন করে বলছে যে কিভাবে এই জিনিসটা বললা না বুঝে। দেখেন তখন আমরা ভিডিও বা ছবি কিছু দিতে পারি না, বাট আমরা প্রতিটা কথা পিন পয়েন্টে বলছিলাম, আপনি আর আমি। আজকে সেই একই জিনিস হচ্ছে। তখন আমরা সাবধান করছিলাম যে তোমরা এত বড় মুখ করে এত চাপাবাজি করো না, লোকজনকে মিথ্যা বলো না, শুধুমাত্র মাফ চেয়ে নাও লোকে। কারণ সেনাপ্রধান আজকে যদি কর্নেল রেদওয়ানকে একটা সামান্য শাস্তি দিয়ে মাফ করে দিতে পারেন বা চান, সেটা কতটুকু ন্যায্য বলেন? মাফ করলে কে করবে? শহীদদের পরিবার, আহতদের পরিবার, তারা মাফ করবে, উপরে আল্লাহ আছেন। বাট আমি আপনি তাদেরকে লঘু শাস্তি দেওয়ার কি এখতিয়ার রাখি? বা তাদেরকে শাস্তি না দিয়ে, দেখেন যে পদায়ন কিভাবে হচ্ছে। আপনার একটা গত অনুষ্ঠান আমরা বলছিলাম, ভালো অফিসাররা, বিপ্লবের পক্ষের অফিসাররা কোনো জায়গা ভাত পাচ্ছে না, whereas বিপ্লবের বিপক্ষে যারা আইনঘর বানাইছে, যারা আদেশ দিয়ে গুলি করে আমাদের জনগণকে হত্যা করছে, তারা হয় শপথে আছে অথবা এখনো চাকরিতে আছে। এইটা আমরা কিভাবে মিলাবো? আমি এই জিনিসটা মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার আপনাকে জিজ্ঞাসা করছি, দর্শকদের বিবেচনার জন্য আমি বলতেছি যে আপনি একটু মিলায় আমারে বলেন তো, দেশে আসলে কি আমরা কি বিপ্লব ব্যর্থ হওয়ার একটা জায়গার দিকে সবাই নিয়ে যেতে চাইছেন আমাদেরকে? সেটা তো হবে না। বিপ্লবের জন্য কোনো নেতা, কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আমাদের জনগণ সেই বিপ্লব আনছে একবার, এখন আমরা শিখে গেছি লেসনটা। অত আশাবাদী হবেন না যে কয়েকজনকে লোভ দেখায় যে তোমরা নেতা তোমরা এই পাবা ওই পাবা, লাভ হবে না। জনগণ ঠিকই সময় মতো রাস্তায় নেমে আসবে, ঝাড়ু দিয়ে দিবে, পুরো ঝাড়ু দিয়ে দিবে। আর ধরেন আমি তো এক্ষেত্রে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারে যে মুরব্বী সরকার যেটা হয়েছে আর কি, মুরব্বী সরকারের তো দায় কম না, কিন্তু এরা বোধহয় ওই অতীতের বুড়াদের মতো ইউনিফর্ম দেখলে ডরায় আর কি, আর্মির ইউনিফর্ম দেখলে ভয় পায়। আরে ভাই, তোমাদের দায়িত্ব কি? তো এটা তো তোমাদের লুক আফটার করার কথা। ওয়াকার সাহেব তো তার দলের দিকে টানবেই, ধরে নিলাম। মানে আপনি দেখেন না, শুধু তো সেনাবাহিনী না, নৌবাহিনীরও একই অবস্থা, বিমান বাহিনীরও অবস্থা আরো খারাপ। আমি কয়েকটা পোস্ট দিয়েছি, আমি তো খোঁজ খবর নিচ্ছি তো, মানে 3 বাহিনী সমান তালে। সেনাবাহিনী যেহেতু সামনে থাকে, এই জন্য সেনাবাহিনী আলোচনাটা বেশি আসে, কিন্তু ভেতরে কিন্তু নৌবাহিনী বিমান বাহিনীর অবস্থা আরো খারাপ কিন্তু। এবং প্রমোশনেও একই অবস্থা, একই হাল হকিকত চলতেছে সব।
এবং এই সরকারের দায় হচ্ছে এখানে এক নম্বরে, আর ডক্টর ইউনূসের দায়, নিরাপত্তা উপদেষ্টার দায়, এদের দায় সবচেয়ে বেশি। এদের কোনো ডাইরেক্টিভস তো নাই। আপনারা ডাইরেক্টিভস যদি দেন, জেনারেল ওয়াকার বা 3 বাহিনী প্রধান যদি না মানে, আপনারা বলেন পাবলিকলি। আপনারাই যদি ডরান তাহলে কেমন হবে রে ভাই? আপনারাই যদি ডিসিশন নিতে না পারেন তাহলে কিভাবে হবে, তাই না? আপনারা এরকম কিছু বলেছেন আমরা কিন্তু জানি না এখন পর্যন্ত। আমি কোন একটা জায়গায় আলাপ করে একটা ফোরামে, এবং ইনফ্যাক্ট আপনি জানেন যে আমাদের একটা ছোট গ্রুপ আছে যেখানে রাজনৈতিক ব্যক্তি, যেখানে ব্যবসায়ী, অন্য অনেকে সবার স্টেক হোল্ডার আছে। তো একটা জিনিস আমরা একটা সিনারিও খুঁজে 3টা ভিন্ন হয় যে আমরা কি চাই, তার বিপরীতে বাস্তবে কি ঘটতে যাচ্ছে, অথবা সব থেকে বিপজ্জনক কি হতে পারে, যেটা আমরা বলি যে ডিজায়ার্ড, মোস্ট লাইকলি অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস। এই জায়গাটা অ্যাসেসমেন্ট করে আমরা যেই জায়গায় আসলাম, তাতে কিন্তু দেখা গেছে এখন যে আমরা চাই যে না একটা রিফর্মস হোক, বিচার হোক, বিশেষ করে এই জুলাই এবং বিডিআর বা অন্যান্য যেই হত্যাকাণ্ড, শাপলা চত্বর, সেই মূল বিচারগুলা হোক, সংস্কার হোক, রাজনৈতিক জায়গায় নির্বাচনের ব্যাপারে একটা ঐক্যমত্য আসুক, কি পদ্ধতিতে হবে, আমাদের পরবর্তী কিভাবে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী, সেটা চাই। বাট তার বিপরীতে কি হইতেছে প্র্যাকটিক্যালি, যে দেখা যাবে হয়তো যে আগের সিস্টেমে সবকিছু ঠিক রেখে কোনো মতো একটা গোজামিলের সংস্কার বা এই ধরনের কিছু হয়ে একটা নির্বাচন দিয়ে এই সরকার চলে যাওয়ার চিন্তা করবে। আর ডেঞ্জারাস যে জিনিসটা অ্যাকচুয়ালি, যখন আমরা এই যে মেজর জাহিদ এবং লেফটেন্যান্ট গুলশান আরাদের অ্যাক্টিভিটি গুলা দেখতে পাই, তখন কিন্তু মোস্ট ডেঞ্জারাস যে অপশনটা বা রাস্তাটা হয়তো আছে, সেটা কি, সেখানে কিন্তু তারা চায় যে একটা ক্যাওস, অ্যানার্কি, যেখানে কেউ, আর তখন মনির হায়দারের মতন মির্জাফর তো কোনো পশুর নাম না, একটা মানুষেরই নাম ছিল। মনির হায়দারের মতন মির্জাফর ধান্দাবাজ যখন একটা আমাদের একটা কমিশনের দায়িত্বে প্রফেসর আলী রিয়াজের সাথে থাকে, তখন আপনি সাধারণ বুদ্ধিতে বলি তার কাজই হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো ডিস্টেন্সিং তৈরি করা, যে হেই পলিটিক্যাল পার্টিস, ইউ গো অ্যাওয়ে। সে একজনের মহিলা স্বভাবের মানুষ, একজনের কথা আরেকজনের কাঁধে লাগাই, আরো দূরত্ব তৈরি করবে। এইটাই তার দায়িত্ব, এবং মাঝখান থেকে টাকা খাবে। ঐক্যমত্য কমিশনটা নিয়েই তো প্রশ্ন আছে, প্রশ্নবোধক তৈরি হয়ে গেছে, এবং সর্বশেষ তারা যে ঘোষণাপত্র দিল, সেই ঘোষণাপত্রের পরে তো এই পণ্ডিতদের পাণ্ডিত্য নিয়েই তো আমি সন্দেহান হয়ে পড়ছি। এখন আপনি যদি সরকার প্রধান হয়ে, বা আপনি যদি একজন উপদেষ্টা হয়ে মনে করেন যে মনির হায়দারকে আমি এই জুলাই ঘোষণা লিখবার, ড্রাফট করবার দায়িত্ব নিলাম, তো ঘোড়ার ডিমই পারবে, আর শুকরের পেট থেকে তো তার বাচ্চাই বের হবে। তো মনির হায়দার, সেই আপনার ধারণা আছে কিনা জানি না, আমি 4 দিন ধরে ড্রাফট পাচ্ছিলাম, এবং লাস্ট ড্রাফট পর্যন্ত আমি কনফার্ম যে সেটা মনির হায়দার লিখছেন। জুলাইতে তার কি কন্ট্রিবিউশন ছিল, এবং তার জুলাই পরবর্তীতে বাংলাদেশে গিয়ে 2 পয়সা কামানো ছাড়া, এবং এই নিউ ইয়র্কে থাকতে 2 পয়সা কামানো ছাড়া তার আর কি কাজ ছিল না কিছু। গা বাঁচানো একটা ঘোষণাপত্র দেয়া এবং ঐক্যমত্য কমিশনের নামে, এটা একটা কি বলবো, এটা কি জুলাই বিপ্লবটাই যদি উপদেষ্টা পরিষদ না বুঝতে পারে, জুলাই বিপ্লব যদি কমিশনের লোকরা না বুঝতে পারে, তো তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? তো এগুলো নিয়ে আরো বিস্তারিত কাজ আসবে। বাট আমরা আবারও ধন্যবাদ জানাই যে মেজর সাদেক এবং তার স্ত্রী আটক হয়েছে। একটি প্রচেষ্টাকে ভণ্ডুল করা গেছে, কিন্তু এর মধ্যে তারা আসলে কতটুকু প্রশিক্ষণ দিয়েছে, কোনো অস্ত্রের যোগান দিয়েছে কিনা, কোনো ব্লু প্রিন্ট তারা তৈরি করেছে কিনা, সেই জায়গাগুলো নিশ্চয়ই আমরা চাইবো কোনো ধরনের যেন কি বলবো লুকোচুরি খেলা না হয় আর কি, কোনোভাবে যেন কোনো ঘটনা ঘটতে দেয়া না হয়। আপনি যেটি বলছিলেন যে একটা গ্রুপ চাচ্ছে কি এনআরকি তৈরি হোক, এনআরকি তৈরির মাধ্যমে পরিবেশটা আরো ডাউন হয়ে যাক, তখন যেন তৃতীয় পক্ষ আরো সুবিধা নিতে পারে। যারা খুন করেছে জুলাইতে, যারা হাসিনার পদলেহন করেছে, সেই জাতীয় লোকজন যেন আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আপনার অনুষ্ঠানের শেষের দিকে সুমন ভাই আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই। আমার আশা আছে সেনাপ্রধান, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, কোনো খারাপ ভাষা না, আপনি
আপনার জায়গাটা পরিষ্কার করেন এবং আপনি বোঝা উচিত যে আপনার 1 কদম ডানে ঘন হয়ে চল, আপনি 2 কদম 3 কদম দরকার হলে সেই রাইট সাইডে আপনি আসবেন। এবং এই যে অবস্থা, এখানে আমরা অনেকের চিন্তার মাঝে একটা জিনিস, সেটা যদি কখন সুযোগ হয় আমাদের পরবর্তী একটা অনুষ্ঠানে বলবো, সেটা আগে একটু বলে রাখি। আমি সরকারের রাইট যে চ্যানেলস আছে বা যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলে একটা প্রস্তাবনা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যুবক যারা আছেন, ছাত্র, তাদের জন্য যে বেসিক মিলিটারি ট্রেনিং সবার জন্য, সেটা কোনো আইনের ব্যত্যয় হবে না, কোনো খরচ হবে না, সেটার কিভাবে সম্ভব হয় এবং সেটা কি লাভ, কেন সেটা আমাদের জন্য দরকার। আমাদের মতো একটা তৃতীয় বিশ্বর দেশ, ভঙ্গুর অর্থনীতির দেশ, সেখানে সবার জন্য সামরিক প্রশিক্ষণ, সেটা শুধু সামরিক না, অন্য অনেক লাভ আছে, সেটা নিয়ে আলাপ করছি। যদি আমরা কোনো গুড রেসপন্স পাই সরকারের দিক থেকে, আমার আশা আছে আপনার অনুষ্ঠানে আমরা সেটা নিয়ে বিস্তারিত আমরা এটা নিয়ে আগেও আলোচনা করছি। আমাদের মাহমুদ ভাই উনিও বেশ কয়েকবার এই প্রসঙ্গটা এনেছেন। পৃথিবীর বিভিন্ন উন্নত সকল রাষ্ট্রে কিন্তু এই জিনিসটার একটা উদ্যোগ আছে, কিন্তু আমেরিকা, লন্ডন, এসব সব জায়গাতে কিন্তু আছে, যে একটা বেসিক মিলিটারি ট্রেনিং। তো এখন দেখা যাক, মানে আমি মনে করি যে আমরা একটা বড় একটা মানে বিপর্যয় থেকে প্রাথমিকভাবে ঠেকানো গেছে। এখন বাকিটা নির্ভর করছে তদন্ত কমিটিতে যারা আছেন তারা কতটুকু অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে এটা সঠিক তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেবেন তার উপরে নির্ভর করবে। মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমি আবারও কথা বলবো নিকট সময়ের মধ্যে। অনেক ইস্যু আছে, এগুলো নিয়ে আপনার সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, আসতো সামনে আমরা আরো কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মেজর সাদেক, লেফটেন্যান্ট কাজী গুলশান আরার মতো এরকম অনেকেই আছে, অনেক অন্ধ, কি বলবো, যাদের মনের মধ্যে আওয়ামী ধর্ম বিরাজিত, যাদের কাছে গুলি করে মানুষ হত্যা করা মানে হচ্ছে মানে বাংলাদেশ বিরোধী শক্তিকে গুলি করে হত্যা করা, যারা কথায় কথায় কি বলবো ভারতের তাবেদারি করে, যারা কথায় কথায় পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে চলে, এই জাতীয় লোকের সংখ্যা কম না। এবং 1 বছর পার হয়ে গেলেও আনফরচুনেটলি আমাদের মুরব্বী সরকারও কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের যাদের পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যারা শেষ পর্যন্ত অংশ নিয়েছিল, আমাদের সেই প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ ব্যক্তিরাও কিন্তু এর সঙ্গে আন্তরিকভাবে যোগ দেয় নাই। আন্তরিকভাবে যোগ দিলে এইসব সাদেক বা গুলশানারা এত সাহস পেত না, এত সাহস পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই সাদেক গুলশানারাদের পেছনে সার্ভিং কোন কোন শক্তি এখনো তাদেরকে শক্তি জুগিয়েছে, সেটি নিশ্চয়ই তারা বের করতে সক্ষম হবেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।